109 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল পরোয়ানা জারি করলে গ্রেফতার ৩৫। পঞ্চগড়ে ইজি বাইক চালক আল আমিন হত্যা মামলায় সাবেক রেলপথমন্ত্রী সুজন ৩ দিনের রিমান্ডে। পদত্যাগের কোনো পরিকল্পনা নেই জানালেন তথ্য উপদেষ্টা। বললেন, জুলাই বিপ্লবীদের মাঝে ঐক্য বিনষ্ট হয়নি। সরকারের ঢিলেঢালা মনোভাবে ফেরার স্বপ্ন দেখছে শেখ হাসিনার দোসররা। রিজভির মন্তব্য, জয় পুতুলের সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় প্রশ্ন। আমবয়ানে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। তুরাগ তীরের সুবিশাল ময়দানে জড়ো হয়েছেন মাওলানা জুবায়ের অনুসারীরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখনো পর্যন্ত 109 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রসিকিউশনের এমন তথ্যের ভিত্তিতে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করে। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। গত বছরের ১৯ জুলাই কলেজ শিক্ষার্থী ইমাম হোসেন তাইম হত্যা মামলার 2 আসামি পুলিশের সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী 6 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পঞ্চগড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ইজি বাইক চালক আল আমিনকে হত্যার পর লাশ গুমের মামলায় প্রধান আসামি সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সকালে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার জুলিয়েট। এর আগে 1 ঘণ্টা শুনানি চলে। মামলায় সুজনের 5 দিনের রিমান্ড চাইলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে আসামিকে আদালতে নেয়ার আগে সকাল থেকে ওই এলাকায় পুলিশের কড়া নিরাপত্তা জোরদার করা হয়। সকালে সুজনকে আদালতে নেওয়া হলে আদালত চত্বরে নানা রকম স্লোগান দেয় উপস্থিত জনতা। গত 4 আগস্ট গুম করা হয় আল আমিনকে। এই ঘটনায় তার বাবা মনু মিয়া গত 10 নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজন সহ 19 জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। মামলায় আরও 150 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। রংপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে হট্টগোল হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মহানগর পুলিশ কমিশনারের বক্তব্যের সময় আহতরা ক্ষিপ্ত হন। শহীদ আবু সাইদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ সদস্যরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে আহত শিক্ষার্থীদের মধ্যে উচ্চবাচ্য হয়। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জেলার 172 জনকে মোট 72 লাখ টাকা সহায়তা দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত বা আপাতত কোনো পরিকল্পনা হয়নি। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এক অনুষ্ঠানে একথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলন কোনো দলের বিরুদ্ধে ছিল না, ছিল ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে। ফ্যাসিবাদের দোসরদের বিচার বাদ দিয়ে রাজনৈতিক অঙ্গন নির্বাচন নিয়ে বেশি সোচ্চার, যা কাম্য নয়। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও জুলাই বিপ্লবীদের মধ্যে ঐক্য বিনষ্ট হয়নি। উপদেষ্টা আরও বলেন, আগে গোয়েন্দা সংস্থা দ্বারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো, বর্তমান সরকার এসে এমন একটি ঘটনাও ঘটায়নি। গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা হবে, কিন্তু তার নামে ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। দাবি দেওয়ার আন্দোলনের সুযোগে যদি সরকারকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে সরকারও কঠোর হতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তথ্য উপদেষ্টা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আবারও ফিরে আসার স্বপ্ন দেখছে শেখ হাসিনার দোসররা। সকালে ঢিলেঢালা মনোভাবের কারণে এই পরিস্থিতি বলে অভিযোগ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিবন্ধী রিকশা চালক মামুনের জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে রিজভী বলেন, যারা ছাত্র জনতাকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে তাদের গ্রেফতার করা হচ্ছে না। বিভিন্ন জায়গায় মামলায় বিএনপি নেতাকর্মীদের নাম দিচ্ছে। রাষ্ট্রবাদী হয়ে কেন ছাত্র জনতার হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, এমন প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। পুতুল জয়ের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশন বিনিময় প্রতিষ্ঠান এসবের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও প্রশ্ন তোলেন তিনি।
সারা বাংলাদেশে কত মানুষ মারা যাচ্ছে বিভিন্ন সামাজিক সংঘাত সংঘর্ষে। কই আইন শৃঙ্খলা বাহিনী এটা দমনের জন্য তো কোনো ভূমিকা রাখে না, অপরাধীদের তো গ্রেপ্তার করে না। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শীর্ষ সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে, কই তাদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ দেখলাম না। অথচ এই পার্টি অফিস থেকে একটি মিছিল বের হওয়ার সাথে সাথে চারিদিক থেকে একেবারে মৌমাছির মতো তারা আক্রমণ করত সেই মিছিলের উপর। সে যদি গ্রামের ধান ক্ষেতের মধ্যে লুকিয়ে থাকতো বা বাঁশঝাড়ের মধ্যে লুকিয়ে থাকতো, তাহলেও আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ সেইখানে গিয়ে তাদেরকে ধরে নিয়ে এসছে। তো আজকে যারা সমাজ অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে আজকে সমাজে শান্তি শৃঙ্খলা আনা হচ্ছে না কেন? যারা আহনাবকে গুলি করে মেরেছে, যারা আবু সাইদকে হত্যা করেছে, যারা মুগ্ধকে হত্যা করেছে, তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক। অথচ তাদেরকে কেন আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হচ্ছে না? জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শাসক নয়, রাষ্ট্রের পাহারাদার হবে বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। জানান, কোনো তাড়াহুড়ো নয়, যৌক্তিক সংস্কার করে নির্বাচন হতে হবে। বিকেলে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির আরও বলেন, প্রত্যেকটি গণহত্যার বিচার হবে। জুলাইয়ের 1 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে নরকে পরিণত করেছিল। ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছে বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। তারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে, একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়, একটা করাপশন ফ্রি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক তা তারা দেখতে। তাই যদি করতে হয় তাহলে অবশ্যই একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে। আর সেই নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে। এই জন্য জামায়াতে ইসলামী 5 তারিখেই বলে দিয়েছে, এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য। ভোটারদের আস্থা ফেরাতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সকালে রাজধানীর আগারগাঁওয়ে সফররত ইইউ গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডার সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব ও মাইকেল লিডার। এ সময় ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা দেশের বিভিন্ন অংশীজনের সাথে কথা বলেছেন। সব পর্যায়ে একটাই কথা, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের আকাঙ্ক্ষা রয়েছে সব ক্ষেত্রে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার জটিল প্রক্রিয়া হলেও বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান সচিব। বলেন, ইইউ প্রতিনিধিরা ভোটারদের ভেতরে আস্থা ফেরানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সচেতনতা, যোগাযোগ প্রক্রিয়াকে আরও জোরদার করার উপর জোর দিয়েছেন তারা। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের উচিত নির্বাচনের দিকে নজর দেওয়া বলে জানিয়েছে বিশিষ্টজনেরা। সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের উদ্যোগে আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক সাংবিধানিক প্রতিষ্ঠান বিষয়ক আলোচনা সভায় একথা বলেন বক্তারা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া না হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, কোনো সংস্কারই কাজে লাগবে না। আলোচনা সভায় উপস্থিত ছিলেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম সহ বিভিন্ন বিশিষ্টজনেরা। সাম্প্রতিক সময়ে দেশের নারীদের বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে কয়েকটি বাধা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগের কথা জানানো হয়। সম্প্রতি মেয়েদের 2টি ফুটবল ম্যাচ পরিচালনার ক্ষেত্রে যারা বাধা প্রদান করেছে তাদের এই কর্মকাণ্ডে নিন্দা জানায় সরকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নারীরা বাংলাদেশের নাগরিক এবং পুরুষদের মতোই সমানভাবে মানবিক ও নাগরিক অধিকার ভোগ করে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশি নাগরিকদের পূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। কেউ নারীদের অধিকার লঙ্ঘন করার মতো ঘটনায় সম্পৃক্ত হলে বা এ ধরনের বেআইনি বিধি নিষেধ আরোপের সঙ্গে সংযুক্ত হলে তিনি বা তারা দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থার মধ্যে পড়বেন। অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো গোষ্ঠীর নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে
কঠোর ব্যবস্থা নেবে। প্রধান উপদেষ্টার কার্যালয় ইতিমধ্যে দিনাজপুর এবং জয়পুরহাট জেলা প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। গত এক মাসে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের বৃহত্তম যুব উৎসবগুলির মধ্যে এটি আয়োজন করেছে, যার মধ্যে শত শত গ্রামীণ জেলা এবং উপজেলা শহরে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় নারী খেলোয়াড়দের জন্য নানা ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। প্রফেসর ইউনূস আজীবন নারী অধিকারের পক্ষের একজন। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের 90%-এরও বেশি মালিকানা ছিল নারীদের। এলএনজি এবং খনিজ সম্পদ অনুসন্ধান এবং আহরণে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক পার্টনার ও ধনকুবের জেনফ্রি বিচ ঢাকা সফর করছেন। সকালে ব্যক্তিগত উড়োজাহাজে 12 ঘণ্টার জন্য পাকিস্তান থেকে ঢাকায় আসেন এই ধনকুবের। সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নেতৃত্বের পরিবর্তন দুদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হওয়ার পর বিশ্বব্যাপী শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে। অনেক ভালো কিছু হবে বলে তিনি আশা করেন। সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন। এর আগে দুপুর 2:30টায় রাজধানীর একটি হোটেলে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপদেষ্টা মাহফুজ আলমের সাথে বিনিয়োগের নানা বিষয় নিয়ে বৈঠক করেন। মার্কিন ধনকুবের জেনফ্রি বিচ বিশ্বের 46টি দেশে এলএনজি ও খনিজ সম্পদ অনুসন্ধান সহ নানা ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন। আজ শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। মাগরিবের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হবে 58তম আয়োজনের মূল আনুষ্ঠানিকতা। অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরপন্থী হিসেবে পরিচিত সুপারি নিজামের মুসল্লিরা। প্রথম পর্বের ইজতেমায় অংশ নিতে বিভিন্ন খিত্তা ও পয়েন্টের জিম্মাদার মুসল্লিরা এরই মধ্যে ময়দানে অবস্থান নিয়েছেন। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের তুরাগ তীরে বৃহস্পতিবার বাদ মাগরিব শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বিভিন্ন খিত্তায় অবস্থান নিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রথম ধাপে অংশ নিচ্ছে 41টি জেলার সুরাই নিজামের মুসল্লিরা। আরবি দিন গণনার হিসাব অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের হযরত মাওলানা ইব্রাহিম দেওলা সাহেবের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রথম ধাপে আমাদের প্রায় 41টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করছে এবং দ্বিতীয় ধাপে আমাদের প্রায় আরো 22টি জেলা এবং ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করবে। প্রতি বছরের মতো এবছরও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে এসেছেন মুসল্লিরা। আগামী 3 দিন ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন দেশ বিদেশের এসব মুসল্লি। मैं ऐसे बेसिकली पाकिस्तान का हूँ, लेकिन आया सऊदी अरबिया से। वहाँ हम काम कर रहे हैं। यहाँ जो है इज्तिमा के लिए आए हुए हैं और यहाँ हम इंशाल्लाह 40 दिन लगा के चिल्ला लगा के फिर जाएंगे। कोई एयरपोर्ट में कोई दिक्कत नहीं आया। यहाँ जो है माशाल्लाह ज़बरदस्त खिदमत हो रहे है। खाने का पीने का जो तरतीब है, सिटिंग है, माशाल्लाह ज़बरदस्त है। माशाल्लाह यानी फ्री ऑफ कॉस्ट जो है सारी चीज़ें हमें मिल रही हैं यहाँ। यानी खाने का भी, रहाइश का, चाय, हर चीज़ जो एंटरटेन कर रहे हैं ये लोग। यानी हम चूँकि बाहर से आए हैं तो इसलिए मेहमानों के लिए बहुत अच्छे इंतजाम हैं यहाँ। मैं पहली दफ़ा यहाँ आया हूँ तो बहुत अच्छा लगा यहाँ के। यहाँ के लोग भी बहुत अच्छे हैं और बहुत कोऑपरेटिव हैं। আমরা আর 13 জন জামাত নিয়া সে নালিদাবাড়ি থেকে ইনশাআল্লাহ আমরা রাস্তায় কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ। 9টা থেকে বাইরে থেকে মেলা দিছি, আসতে কোনো অসুবিধা হয়েছে না। গাড়ি দেয়া শেরপুর থেকে। টঙ্গীর তুরাগ তীরের পুরো এলাকা জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্বে রয়েছে পুলিশের 7000-এর বেশি সদস্য। আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ওয়াচ টাওয়ারের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ফুড পেট্রোলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা পিকেটিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা সিসি ক্যামেরা সারাক্ষণই আমরা মনিটর করছি, আমরা ড্রোনের মাধ্যমে মনিটর করছি। ইনশাল্লাহ আমরা সর্বদিক দিয়ে প্রতিটি ইঞ্চি কে কোথায় অবস্থান করছে আমরা পর্যবেক্ষণ করছি। প্রথম পর্বের ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 2রা ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব শুরু হবে 3রা ফেব্রুয়ারি, শেষ হবে 5 ফেব্রুয়ারি। বিশ্ব ইজতেমার শেষ পর্ব শুরু হবে আগামী 14 ফেব্রুয়ারি। এতে অংশ নেবেন মাওলানা সাদ কান্ধলবির অনুসারীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
সাতক্ষীরার দেবহাটা উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা দেখা দেয় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সম্মেলনস্থল নোয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট বাজার সংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও গাজীরহাট বাজার সহ আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানান দেবহাটা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, এলাকায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি মোহাম্মদ হযরত আলী। এর আগে আশাশুনি, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলায়ও বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি করা হয়। কেরানীগঞ্জের ঘাটাচরে মিলেনিয়াম সিটিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজুক। রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলামের নেতৃত্বে অনুমোদনহীন একাধিক স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় মিলেনিয়াম সিটিতে থাকা বহুতল কয়েকটি পাকা স্থাপনার আংশিক, কয়েকটি টিন সেট স্থাপনা, আধা পাকা স্থাপনা, বিভিন্ন প্লটের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়। রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম জানান, ড্যাপের আওতায় থাকা জলাশয় ভরাট করে সেখানে অবৈধভাবে আবাসিক সিটি গড়ে তোলা হয়েছে। এছাড়া এই সিটিতে রাজুকের অনুমোদন ছাড়াও বিভিন্ন স্থাপনায়ও নির্মাণ করা হয়েছে। এসব কারণে এই সিটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। চরম অভাব অনটনের মধ্যে লেখাপড়া করে নরসিংদীর সীমা আক্তার শিমু এবার ফরিদপুর মেডিকেল কলেজে MBBS প্রথম বর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন। আর্থিক টানাপোড়েনে মেয়ের পড়াশোনা চালিয়ে নিতে কখনো পিছপা হননি বাবা ভ্যান চালক বাদশা মিয়া ও মা লায়লা বেগম। তবে এখন তাদের দুশ্চিন্তা মেয়ের মেডিকেলের পড়াশোনার খরচ চালানো। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ভ্যান চালক বাদশা মিয়া আর লায়লা বেগমের সন্তান শিমু। শিক্ষা জীবনের প্রতিটি ধাপেই সাফল্য অর্জন করে এসেছে সে। পঞ্চম শ্রেণীতে বৃত্তি, জেএসসিতে A+ ও 2022 সালে এসএসসিতে বিজ্ঞান বিভাগে GPA 5 পেয়ে উত্তীর্ণ হন শিমু। ভর্তি হন 20 কিলোমিটার দূরে ভৈরবের রফিকুল ইসলাম মহিলা কলেজে। 2024 সালে GPA 5 পান অদম্য এই ছাত্রী। মেডিকেলে ভর্তি পরীক্ষায় 76.25 নম্বর পেয়ে ফরিদপুর মেডিকেল কলেজে MBBS পড়ার সুযোগ পেয়েছেন। এমন খবরে আনন্দিত স্বজন সহ এলাকার মানুষ। আমরা আল্লাহ দিলে আমার দোয়া, এটা খুব একটা আনন্দ লাগতেছে। বা ফাঁস করার নেই হইন, আমরা মনের মাঝে একটা শান্তি লাগছে। তুমি একটা অজপাড়া গায়ে থাকা যে শিক্ষাটা সে অর্জন করছে এবং ভবিষ্যতে তার শিক্ষার জন্য সে যেন ভালো কিছু করতে পারে, দেশবাসীর কাছেও আবেদন থাকবে। ও যে এমন একটা পর্যায়ে গেছে, আমি অনেক খুশি। মেডিকেলে ভর্তির সুযোগে পরিবারে আনন্দ বয়ে গেলেও আছে পড়াশোনার খরচ চালানো নিয়ে দুশ্চিন্তাও। আমার মনে করেন মেয়েটারে লেখাপড়াতে করাতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। এর বাবা অনেক কষ্ট করছে, ভোরবেলা করতে বাইরে আবার রাত্রে ঘরে যায়। 5 জন মানুষ সংসার চালানোর তো কষ্টই। ছোটবেলা থেকে আল্লাহর করতে মেধা ভালো। 5-এতে বৃত্তি পাইছেন, 8-এতে A+ হয়েছে, মেট্রিকেতে গোল্ডেন A+ হয়েছে। খরচটা মনে করেন আমার স্ত্রী কাজ করে, মেয়েটার লাগে কাজ করে, আর আমি পাকে পাকে কিছুটা বুড়ি। মেধাবী শিমুর স্বপ্ন আগামীর লড়াইয়ে জয়ী হয়ে মানুষের সেবা করা। মা সবসময় আমারে অনুপ্রেরণা দিত যে তুমি করো, তুমি ভালো মতো পড়াশোনা করো, আর পরেরটা আমরা দেখবো। হ্যাঁ, প্রতিকূলতা তো অবশ্যই ছিল, সব দিক দিয়ে ছিল। আর্থিক দিক এটা হয়তো খুব বেশি প্রবলেম আসছিল, এখন আমার সেটা আর মনে হয় না। শিমুর পড়ালেখায় সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ। সামনেও তারা তাদের এই অসচ্ছলতাকে কাটিয়ে এরা জয় করে এদের বাকি যে ছাত্র জীবন এরা সফল হবে। আমরা কলেজ থেকে ভর্তির বিষয়েও এখন আমরা যতটুকু পারি তাদেরকে সহযোগিতা আমরা করব। অদম্য শিমুর স্বপ্ন সীমাহীন, আছে পাহাড় সমবাধা। সবকিছু জয় করে সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছবে, এটাই সবার প্রত্যাশা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
নীলফামারীর এক কলেজ থেকেই মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে 53 শিক্ষার্থী। আগের রেকর্ড ভেঙেছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। কয়েক বছর ধরেই মেডিকেল, প্রকৌশল, পাবলিক বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় প্রতিভার দৃষ্টান্ত রাখছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এবারও সাফল্যের সেই ধারাবাহিকতা। নীলফামারীর প্রতিনিধি নূর আলম সিদ্দিকের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। হইচই ফেলে দিয়েছে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে 53 জন। কলেজটি থেকে এবছর 262 জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। শতভাগ পাশের সাথে জিপিএ 5 পায় 255 জন। এদের 53 জনের মেডিকেলে ভর্তির সুযোগে অবাক এলাকার মানুষ। প্রতি বছরের মতো এবারেও অসাধারণ এই সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকরা দারুণ খুশি। আমি সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবছর ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। বড় হয়ে আর কি আমার এলাকার মানুষদেরকে সেবা করতে চাই। সাদা অ্যাপ্রনের যে স্বপ্নটা, সেটা আমাকে ছোটবেলা থেকে আকৃষ্ট করেছিল। এখানে আসা মূলত এই স্বপ্ন থেকেই, কারণ আগে থেকেই এই কলেজের একটা সুনাম ছিল যে হচ্ছে এখান থেকে এতজন মেডিকেলে চান্স পায়। আমার বাবা সবসময় ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে। আমার বাবা হলো 2020-এ মারা গেছেন। আমার ভাই, আমার মা, আমার বোনের জন্য আমি এতদূর পর্যন্ত আসতে পারছি। ক্লাসে যেগুলো পড়াইতো সেই পড়াগুলো আমি কমপ্লিট করতাম ডেইলি। আর হচ্ছে এক্সট্রা ক্লাস করছিলাম স্যারদের, কলেজের স্যাররা যা পড়াইতো এক্সট্রা তা ভালো করে পড়তাম। এবং যে কোনো প্রবলেম হইলে হচ্ছে কলেজের টিচাররা খুবই হেল্পফুল ছিল। এই ডাক্তারি পেশা থেকে জনগণের খুব কাছে থেকে তাদের সেবা করার সুযোগ পাওয়া যায়। এটা আমার একটা প্রত্যাশা ছিল যে আমার ছেলেমেয়েদের মধ্যে কাউকে যদি আমি এই পেশায় নিয়ে আসতে পারতাম, তো সেটা আল্লাহ কবুল করেছে। শিক্ষা প্রতিষ্ঠানটিতে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতিবছর আশানুরূপ ফলাফল করছে শিক্ষার্থীরা, মনে করেন অধ্যক্ষ। পাবলিক ইউনিভার্সিটির সায়েন্সের সাবজেক্টগুলোতে এখানে প্রচুর স্টুডেন্ট চান্স পায়, কিন্তু সবাই কম বেশি পায়। বিধায় আমাদের একটা সুনাম আছে। শৃঙ্খলা এবং পরিবেশ একটা বড় জিনিস। সাথে সাথে আপনার টিচার, যে আপনাদের টিচার গ্রুপ আছে যারা আমাদের শিক্ষক পরিবার, তাদেরও একটা কোয়ালিটির বিষয় আছে। মেডিকেল ছাড়াও কলেজটির উল্লেখযোগ্য শিক্ষার্থী বুয়েট, টুয়েট ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। সৈয়দপুর বিমানবন্দর সড়কের পাশে কলেজটি প্রতিষ্ঠিত হয় 1964 সালে। এই কলেজ থেকে প্রথম 2017 সালে 39 জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছিল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিল ও নগরীর এম এ আজিজ স্টেডিয়ামকে 25 বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। নগরীর জেলা ক্রীড়া সংস্থার সামনে চট্টগ্রাম স্টেডিয়াম রক্ষা কমিটির ব্যানারে এই কর্মসূচিতে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, ক্রীড়া সংশ্লিষ্টরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া মাসব্যাপী অমর 21 বইমেলা উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে চট্টগ্রামে আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে। এ সময় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানান, এবারের বইমেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থাকে 140টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে পুরো মেলা প্রাঙ্গণ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো উদযাপন করা হলো কৃষক দিবস। এ উপলক্ষে বাকৃবি সমাবর্তন চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর AKM ফজলুল হক ভূঁইয়া। যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা ও শীতার্ত শ্রমজীবী রিকশা চালকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। বগুড়ার সাতমাথায় শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম। ফেনীর ছাগলনাইয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের পক্ষে শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র তুলে দেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও ফেনী 1 আসনের সমন্বয়ক রফিকুল আলম মজনু। মুন্সিগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। স্থানীয় সুবিধা বঞ্চিত মানুষের হাতে কম্বল তুলে দেন প্রধান অতিথি জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি সোনিয়া হাবিব লাবণী।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গী টিএনটি স্কুল মাঠে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিবউদ্দিন সরকার পাপ্পু। কৃষক দলের সমাবেশ হয়েছে ফেনীর সোনাগাজীতে। স্থানীয় ওলামা বাজার সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই কৃষক সমাবেশে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন সভাপতিত্ব করেন। মাদারীপুরে বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা হয়েছে। জেলার ডাসার উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার। গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পৌর পার্কে আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। সদর উপজেলার জয়রা এলাকায় হাসপাতালটিতে দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে 3 সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করেন। জন্ম নিবন্ধন, নাগরিক সনদ সহ অন্যান্য সেবা পেতে খাগড়াছড়ি এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শঙ্কর চাকমার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সেবা প্রার্থীরা। এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্থানীয় বিএনপি নেতারা ও পুলিশ। কৃষক সমাবেশ হয়েছে কুড়িগ্রামের রাজারহাট সদরে রাজারহাট ফাজিল মাদ্রাসা মাঠে। জেলা কৃষক দলের উদ্যোগে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান সহ অন্যরা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। 109 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল পরোয়ানা জারি করলেও গ্রেফতার 35। পঞ্চগড়ে ইজি বাইক চালক আলামিন হত্যা মামলায় সাবেক রেলপথ মন্ত্রী সুজন 3 দিনের রিমান্ডে। পদত্যাগের কোনো পরিকল্পনা নেই জানালেন তথ্য উপদেষ্টা। বললেন জুলাই বিপ্লবীদের মাঝে ঐক্য বিনষ্ট হয়নি। সরকারের ঢিলে ঢালা মনোভাবে ফেরার স্বপ্ন দেখছে শেখ হাসিনার দোসররা, রিজভির মন্তব্য। জয় পুতুলের সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় প্রশ্ন। আমবয়ানে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। তুরাগ তীরের সুবিশাল ময়দানে জড়ো হয়েছেন মাওলানা জুবায়ের অনুসারীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।